This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার মমতার সঙ্গে রামকৃষ্ণের তুলনা কুণাল ঘোষের। অভিষেককে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রামকৃষ্ণের বাণী অভিষেকের মুখ থেকেই শুনতে চান মানুষ। তৃণমূলে নবীন প্রবীণ বিতর্কের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের। এর আগে চৈতন্যদেবের সঙ্গে মমতার তুলনা করেন ব্রাত্য বসু। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে। ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা দল সৈনিকরা রয়েছেন, লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণদেব আর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ। আর তাহলে কুণাল ঘোষ কি? গিরিশ ঘোষ। মানে একটা মানুষ যদি বদ্ধ উন্মাদ যদি না হয়, তাহলে এই ধরনের কথা বলতে পারে না। এরা তেল মেরে মেরে বাজারে তেলের দামই বাড়িয়ে দিল। দেখো, এদের মধ্যে একটা আছে ডাক্তার, সে মানুষের হসপিটালে কুকুরের ডায়ালিসিস করতে পাঠায়। সে মা শারদাকে দেখতে পান, তিনি মা শারদাকে দেখতে পান হচ্ছে মমতাদির ভেতরে। মানে আর কত নিচে নামবে, কত নিচে আর এরা নামবে, আর মনীষীদের নিয়ে কত অসম্মান এরা করবে। আমরা অনেকদিন ধরে শুনছি, কেউ মমতা, কেউ সারদা, কেউ রামকৃষ্ণ, কেউ চৈতন্য, কেউ ক্ষুদিরাম। কবে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা হবে সেটা আমরা দেখছি। আসল তুলনাটা তো কেউ করছে না। আমি এসব প্রাধান্য বা অপ্রাধান্য এসবের মধ্যে থাকতে চাই না। মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখতে হয়, কাজ করতে হয়। এবং আমি তো একটা জ্বলন্ত প্রমাণ যে কর্মীদের সঙ্গেই থেকে একটা মানুষ কলকাতায় নবার জিতেছে। তাতে তার জন্য তাকে খুব বড় বেশি নেতা হতে হয়নি, আবার খুব বেশি উচ্চ পদে গিয়ে অন্য কাউকে গ্রাহ্য করি না এমন মনোভাবও দেখাতে হয়নি। কর্মী হয়ে সকলেই থাকো, কে নবীনকে প্রবীণ ভাববার দরকার নেই। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। গতকাল ডানকুনির পর আজ নারায়ণগড়ে ট্রাক চালকদের বিক্ষোভ। কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে বিক্ষোভ। রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভ ট্রাক চালকদের। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি। গতকাল সকাল 10:30 থেকে প্রায় 12:30 পর্যন্ত ডানকুনিতে জাতীয় সড়কের ওপরে ঠিক একই রকম ভাবে ট্রাক চালকরা বিক্ষোভ করেছিলেন একই ইস্যুতে। আর এবার নারায়ণগড়ে দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দেবব্রত, গতকাল এই ছবি আমরা দেখেছিলাম ডানকুনিতে, আর এবার তোমার ওখানে নারায়ণগড়ে। একদমই, দেখো আজকে সকাল থেকে কিন্তু এই ধরনের পথ অবরোধ করে আন্দোলন করছে ট্রাক চালকরা জাতীয় সড়কের উপরই হঠাৎই নারায়ণগড়ের কাছে তারা দাঁড়িয়ে যায় এবং বেশ কিছু ট্রাক চালক প্রায় আধ ঘন্টার কাছাকাছি তারা রাস্তার উপর দাঁড়িয়ে গিয়ে কিন্তু বিক্ষোভ দেখায়। মূলত প্রতিবাদ জানানো হচ্ছে কেন্দ্রের যে নীতি, সেই নীতির প্রতিবাদ জানাচ্ছেন ট্রাক চালকরা। পরবর্তী ক্ষেত্রে এবং জেলার বিভিন্ন জায়গাতেই আগামী দিনে যেখানেই তারা একজোট হবেন সেখানেই এইভাবে তারা বিক্ষোভ দেখাবেন, এই দাবি কিন্তু তারা করেছেন। এবং যেখানেই মানুষকে তারা মানে শুধু মূলত সাধারণ মানুষকে জানানোর উদ্দেশ্যেই তারা এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, এটাই কিন্তু ট্রাক চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ দেবব্রত। রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই চলবে, কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়। সাধারণ মানুষের জন্য আজীবন সংগ্রাম চলবে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। আর এবার সরাসরি নিয়ে যাব তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। বক্তব্য রাখছেন সুব্রত বক্সী। তাহলে একটা কথা বলি আপনাদের কাছে জানাই, বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বাংলার সর্বত্র খবরের কাগজে প্রকাশিত হতো
মাওবাদী হামলায় 1 জন 2 জন 6 জন 8 জন মানুষ খুন হয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মাওবাদী হামলায় একটা মানুষের খুন হয়নি। এলো পরিস্থিতির মধ্য দিয়ে সন্ত্রাসমুক্ত বাংলা। একটা সময় ছিল যখন বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাল্যান্ড দিতে হবে এই আওয়াজ করে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি একে একে সমর্থন হয়ে 1 দিন 2 দিন 38 দিন 29 দিন এবং 56 দিন পর্যন্ত বন্ধ রেখেছিলেন। আর আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে যে কথা বলেছেন, দার্জিলিংয়ের মেলে দাঁড়িয়ে বলেছিলেন বাংলার মাটিতে সন্ত্রাসমুক্ত বাংলা করতে গেলে সকলের সহযোগিতা চাই এবং নিশ্চিত থাকুন এই দার্জিলিং একদিন বাংলার অন্যতম পর্যটন হিসেবে চিহ্নিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজও আপনারা খবরের কাগজে দেখেন, বিভিন্ন টিভিতে দেখেন যে বাংলার মাটিতে দার্জিলিং হচ্ছে সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র বাংলার ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, এই কথা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব পরবর্তী পর্যায়ে 63টি প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষ পৌঁছেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্বাভাবিকভাবেই বাংলার মানুষকে একত্রিত করে মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে চলেছেন। 2016 সালের নির্বাচনের প্রাক্কালে যখন বাংলার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি একত্রিত হয়ে নির্বাচনে লড়াই করলেন খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিহত করার জন্য, সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে 7 দফা বিধানসভা নির্বাচন হয়েছিল এবং সেই বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে পুরুলিয়া 41 দাবাদহ, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে এগিয়ে মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকার তাদের সমর্থনের জন্য পেছিয়ে থাকেননি। মাত্র 9 দিনের মাথায় নন্দীগ্রামে সভা করে, আমাদের নারায়ণগড়ে সভা করে বলেছিলেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মানুষ আমাকে যা দিয়েছে আমি জীবনে কল্পনা করতে পারবো না, আপনার তৈরি থাকুন, যত অর্থনৈতিক প্রতিবন্ধকতা আসুক বাংলার মাটিতে দাঁড়িয়ে সমস্ত প্রকল্প আমি চালিয়ে যাব, আপনাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো ব্যাপার নেই। পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক এক করে আমরা 2000 সেদিনকার বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা দেখেছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস একত্রিত হয়ে আর পেছন থেকে কিছু সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে তারা প্রচার চালিয়েছিল। কেন্দ্রে ক্ষমতাসীন রাজনৈতিক দল, সংবিধান বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় থাকিয়ে বলেছিল যে বাংলার মাটিতে আমরা আগামী নির্বাচনে লড়াই করে বাংলাকে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বারংবার সংঘবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিচ্ছেন, কিন্তু ব্যারাকপুরের অবস্থাটা কি? ব্যারাকপুরের তৃণমূলের অবস্থা কি এবার তাহলে শ্যাম রাখি নাকি অর্জুন রাখি এইরকম? এবার তো সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে কার্যত হাঁটি ভাঙার হুঁশিয়ারি দিয়ে রাখলেন দলেরই বিধায়ক সোমনাথ শ্যাম। হলুদ ফাইল খুলে বুঝে নেওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূল বিধায়ক। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি তো বাহুবলী, তিনি বা কেন কম যাবেন? তিনি অবশ্য মুখে বলছেন না, দলের নির্দেশে আমি কিছু বলবো না, কিন্তু মনে মনে যেন বিস্ফোরণ ঘটানোর জন্য তৈরি হয়ে আছেন। দেখুন, হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি 40/2022 এর কোনো তথ্য আমার কাছে আছে, পুলিশ কমিশনারকে দেব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব। লোকসভা ভোটের আগে তৃণমূলে কোন্দল থামা দূরের কথা, অর্জুন বনাম সোমনাথ সংঘাত আরও তীব্র হল। নেতা খুনে ব্যারাকপুরের সাংসদের নাম না নিয়ে হলুদ ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সবটাই পুলিশ ও দলনেত্রীকেও জানানোর হুমকি দিয়ে রেখেছেন তৃণমূল বিধায়ক। হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে 2019 এবং 2019ই শুধু নয়, বিকাশ বোসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে সেই একটা খুনের আমি কাগজ জোগাড় করছি। 2019 লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। পদ্মফুলের প্রতীকে ব্যারাকপুর থেকে সাংসদ হন, কিন্তু অর্জুন জেতার পর থেকে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় গুলি, বোমা, বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়মিত হয়ে পড়ে। সেই অশান্তিতে অর্জুনকে কাঠগড়ায় তুলে ছত্রে ছত্রে বিঁধেছেন সোমনাথ। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে বলছে আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, তাহলে ভাই সেই দিনকে তুমি একনিষ্ঠ কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসকেই কেন হত্যা করছিলে? তৃণমূল কংগ্রেসের বাড়ি ঘর কেন ভাঙছিলে? আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছো।
সাংসদ বিধায়কের সংঘাত মেটাতে শনিবার নৈহাটি যান সুব্রত বক্সী। দুপক্ষকে নিয়ে বৈঠক করার কথা ছিল তৃণমূলের রাজ্য সভাপতির। বৈঠকে যোগ দিতে আসেন অর্জুন সিং, কিন্তু সোমনাথের জন্য অপেক্ষা করার পরেও না আসায় কলকাতায় ফিরে আসেন সুব্রত বক্সী। প্রশ্ন ওঠে, তবে কি দলের রাজ্য সভাপতির ডাকও উপেক্ষা করলেন জগদ্দলের তৃণমূলের বিধায়ক? যদিও সোমনাথের দাবি, বৈঠকের কথা তিনি জানতেন না। আমার কাছে এই বৈঠকের কোনো খবর ছিল না। আমার মনে হয় এটা ভুল খবর যে উনি আমার অপেক্ষা করেছেন। আমার কাছে এরকম কোনো নির্দেশ ছিল না। আমি দলের অনুগামী। দেখুন, আমি দলের শ্রমিক। আমাকে যেদিন থেকে দল বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে আমার কাছে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব। একসময়ের গুরু অর্জুনের সঙ্গে এখন কার্যত সাপে নেউলে সম্পর্ক সোমনাথের। ধারাবাহিক সংঘাতের আবহে কোন্দল থামা দূরের কথা, ফের অর্জুনকে বাণ ছুড়লেন সোমনাথ। এবার সামনে আনলেন হলুদ ফাইলের কথা। তাতে কি আছে? জল্পনা তুঙ্গে। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।